প্রিয় প্রণয়িনী, জান্নাত নুসরাত। পর্ব 1 থেকে 5। ভোর 4:40। ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ঢালে বসে কিচির মিচির স্বরে গান গাইছে। দুতলা বিশিষ্ট বাড়ির দুতলার এক বারান্দার পর্দা সরে গেল দুপাশে তীব্রতর গতিতে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণেই শুভ্রবর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভিতরে, কিন্তু শ্যামবর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড় সর বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতর নিল। হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে। হাসির শব্দে রুমে থাকা শুভ্রবর্ণের মেয়েটা ভয়ে পেয়ে গেল। ভয়ার্ত চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দার অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্রবর্ণের মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পিছনের দিকে সরে গেল দুপা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যাইস রাত। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসির ঝুলিয়ে এবড়ো তেবড়ো পা ফেলে আবার বারান্দায় আসলো। বারান্দার রেলিংয়ে হাতের তালু রাখল। সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীরে বেয়ে নেমে গেল শিরশিরানি। এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইশরাত নাসির। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না। বলা গেলে দেখাই যায় না, তবুও এই দেখা যায় না এর মধ্যে আমাদের পরিবার একটি। কবেই আমাদের পরিবারে ফাটল ধরত যদি না চাচা, আব্বু, আব্বাদের মধ্যে অটুট বন্ধন থাকত। ওহায় আমাদের বাপ চাচা 4 ভাই এবং 2 বোন। সবার নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূর প্রবাসে থাকেন উনার ছেলে ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল উনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাইন, মেজ ছেলে সৈয়দ জায়ান আর ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে উনারা দেশে আসেননি, বিভিন্ন সমস্যার জন্য। কবে আসবেন তাও জানি না। তারপর এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা, আর সেজ চাচা সৈয়দ সোহেব। চাচুর 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম অনিকা। ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা ন্যাকা হওয়ার ধরুন একে আমি 2 চোখে সহ্য করতে পারি না। ছোট চাচু সৈয়দ সোহেব, উনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দুটো দেখতে পুরো রসগোল্লার মতো গুলুমুলুর সাথে সাদা। ওহায় আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সৈয়দ বাড়িতে আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর। একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র। হাহ। বড় ফুফু লুৎফা বেগম, 3 সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা, বিবাহ হয়েছে 7 বছর আগে। 1 ছেলে সন্তানও আছে। মেজ ছেলে আশিক বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী। ছোট মেয়ে মম, আমার আর ইরহামের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত এত মানুষ অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম। যাই হোক, অন্য আরেকটা কথা বলতে ভুলে গেলাম, পুরো কাজিন গ্রুপে আমাকে বেয়াদব নামে আখ্যা দেওয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদব, অভদ্র, বেটা ছেলে নামে ডাকে। কেউ কিছু বললেই বলে, ওহ নাসিরের বড় মেয়েটা যেমন ভদ্র ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র, বেয়াদব। এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দের। সবাই যখন বেয়াদব বলে আমায় ডাকে তখন নিজের কাছেই ঝাক্কাস লাগে। পিছন থেকে এসে ইশরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম। ইশরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করছে। বাগানে ফুলের গাছগুলো কিছুটা মিলিয়ে পড়েছে এই কয়েক দিনের রোদের কারণে। সকালের সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের ভেজে। ইশরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে। ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিছালা উঠোনে এসে জড়ো হলেন নাসির সাহেব, সোহেব সাহেব, সোহেদ ও ঘুমন্ত ইরহাম। সোহেবের রুর গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে সোহেব ইরহামকে ধমকা ধমকি করছেন ঘুমানোর জন্য। ইরহাম তবুও নিভু নিভু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলছে। নুসরাত মনে মনে গুনল 1, 2, 3 গুনার আগেই গালে দাবাং থাপ্পড় পড়ল ইরহামের। 1 থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে সোহেবের দিকে। এটা প্রতিদিনের কাজ। ইরহাম থাপ্পড় খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে।
তারপর কাদো কাদো গলায় জিজ্ঞেস করবে, আব্বু মারলে কেন? আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে। আব্বু মারলে কেন? সোহেব তেড়ে মেরে এসে বললেন, আরেকটা খাবি? ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করল। সোহেব বললেন, ঘুম দিয়েছে নাকি আরেকটা থাপ্পড় মারব? এত বড় দামড়া ছেলে, উনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয়, হাঁটতে বের করতে হয়, যত সব খবিসিগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাপ নামির জাফর, তাকে থাপ্পড় মারতে একটু হাত বাঁধে না। তার ফুলের মতো তস্তসে গাল এই লোক থাপড়ে থাপড়ে রক্তাক্ত করে ফেলছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোণ বেয়ে পানি এক ফোঁটা গড়ালো। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। সোহেব বকাবকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে। ইরহাম নড়বড়ে পা বাড়ালো বাবার পিছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায়। নুসরাত আর ইশরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত। তবুও ইরহামের বিরক্তি আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতেই ডাইনিং টেবিলের সামনের দেয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর। সকল রুমের দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল। একে একে দপ দপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 15 মিনিটে এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন নেছা, সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মাঝ চেয়ারে। তার বরাবর যে সোজা চেয়ার সেটা খালি রইল, কেউ বসল না সেখানে। মেহেরুন নেছা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেনি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপর আশা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন নেছার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখে যাচ্ছে খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টিয়ে ভেঙ্গিয়ে বিড়বিড় করল, যত সব আদি খেতা। ভাবু করে কান্না করছেন ছেলের জন্য। আর ছেলের নাই খোঁজ দেশের আশার। হাহ। নাজমিন বেগম পিছন থেকে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন। আকস্মিক মাথায় ব্যথা অনুভব হতেই নুসরাত চোখ মুখ কুঁচকে পিছনে তাকালো। পিছনে তাকাতেই নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন। ইসরাতের দিকে তাকাতেই দেখল ইসরাতের মুখে তেলে জবজবে হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগেই নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরো কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি মুখ থেকে হাওয়ার বেগে উড়ে গেল। ইশরাত হিহি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজমিন বেগম থমথমে গলায় বললেন, দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস মুখের অবস্থা? তোদের তুলনায় রহিমার ফেস ভালো। ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় বেশি। তোদের বাপ প্রতিদিন এসব নিয়ে ক্যাট ক্যাট করে, তোদের শুনতে খুব ভালো লাগে তাই না? ইশরাত বিরক্ত হয়ে বলল, উফ আম্মু, ভালো লাগছে না। কথা বলো না তো। নাজমিন বেগম কিছু বলার আগেই নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন। ডাইনিং টেবিলের ফিসফিস কথাবার্তা শেষ হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। আদেশের স্বরে নাসির সাহেব বললেন, খাবার দাও নাজমিন। নাজমিন বেগম স্বামীর প্লেট রুটি, আলু ভাজি আর ডিম ভাজি দিলেন। ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা ছাপিয়ে মেহেরুন নেছার স্যামসাং অল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন। গম্ভীর গলায় বললেন, আম্মা, আপনাকে না বললাম এই রিংটোন চেঞ্জ করার জন্য, তাহলে এখনো করেননি কেন? মেহেরুন নেছা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেঞ্চি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই ইংটন দিয়েছি। তোমারে বেশি কথা কইবার লাগবো না। এই ইংটনের সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন নেছার মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? হু। মেহেরুন নেছা খাবার খাওয়া রেখে বললেন, বাবা তুমি কিলান আছো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, পাপা, বলে দাও না। মেহেরুন নেছা কপালে ভাঁজ ফেলে বললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে। তারপর ভিডিও এর দিকে তাকিয়ে বললেন, আম্মা, একটা কথা বলার ছিল। এত হিয়েলি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো।
হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে। বড় গলায় সালাম দিল। মেহেরুন্নেছা সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরশ? আরশ নাম শুনতাই নুসরাতের কপালে গাঢ় ভাঁজ পড়ল। ইশরাতের দিকে আর চোখে তাকাতেই দেখল ইশরাত ও তার দিকে তাকিয়ে আছে। ইশারায় দুবোন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ও পাশ থেকে বলল, দাদি 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালের ভাঁজ শিথিল হলো। হেলাল সাহেব দেশের আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের রুম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাবার খাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলেছে। মেহেরুন্নেছার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখের জল মুছলেন। আরে দাদি, কাঁদছ কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরশের নিরেট গলার স্বর। মেহেরুন্নেছা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলা নিয়ে আরেকটা ছেলে বলে উঠল, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেছা উচ্চ শব্দে হাসলেন। হেলাল সাহেব চোখ পাকালেন ছেলেটার দিকে। আচ্ছা দিমুনে, সুন্দর দেখা একটা মায়ের সাথে তোর আর জাইনের বিয়া। তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো সিউর না। আরশের সিউর না শুনে চিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছো? অয়ে, তোদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছ তুমি? মেহেরুন্নেছা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? দাঁড়া দেখাই। মেহেরুন্নেছা ব্যাক ক্যামেরা করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছনে পেছনে ইশরাত ও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহেরুন্নেছা পিছু ডাকলেন, এই ছ্যামরি, কই যাও? তোমাগো আব্বার সাথে কথা কও। দুজনের একজন পিছন ফিরে তাকালো না। তাদের বয়েই গেছে উনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন, নুসরাত। নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিশ করল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল যে দিক দিয়ে 2 বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির ঝুমে। বাড়ির 3 কর্ত্রীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিল সুন্দর করে সাজাচ্ছেন। মেহেরুন্নেছা পান চিবুতে চিবুতে সবকিছুর তদারকি করছেন। বউদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলে ও এই বাড়ির 4 মেয়ে হেঁটে আছে নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল না মা চাচিদের। বাড়ির 3 কর্ত্রী সব কাজ নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমানো পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে সোফার উপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, সেজো, যা তো গিয়ে দেখে আয়, মেয়েগুলো কি করছে। আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোর রুম থেকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরের তলার দিকে। রুমের বাহিরে দাঁড়াতেই কানে আসলো 2 বোনের ফিসফিস কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠকঠক করে শব্দ করলেন দরজার উপর। ভিতর থেকে ইশরাতের গলা ভেসে আসলো, ভিতরে আসো। পারমিশন আসতেই ছটপট ভেজানো দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইশরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভিতরে প্রবেশ করতেই চোখাচোখি হলো তার সাথে 2 বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো দুজন? ইশরাত পিছনের দিকে সরে বসতে বসতে বলে, এই তো ছোট ফুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওড়নার সাহায্যে কপালের ঘাম মুছলেন। হালকা হেসে জিজ্ঞেস করলেন, এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করল, বিয়ের ভিডিও দেখতে হলেও কি সময় দেখে দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন। নুসরাতের দিকে কুঁচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করলে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন ফিরিয়ে দাও। নুসরাত মাথার নিচে 2 হাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়, কারণ আমি এরকম, তাই আমি এরকম। ইশরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে। ছোট 3টি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? কোন ছেলে? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ওহ, ও তো আরশ।
তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? বিরক্তি নিয়ে ইশরাত বলল। চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে, কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। চেহারার নকশা কেমন ছিল তাই ভুলে গেছি। নুসরাত হে হে করে হাসতে হাসতে আওড়ায়। ভেচকানো মার্কা মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়। সতর্ক করে বললেন, মেজ আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে দুঘা পড়বে, মনে রেখ। ইয়া আল্লাহ, দেখ, তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও, গোসল করতে যাও। মেজ আপা পরে আমাকে বকবে। ঝর্ণা বেগমকে পিছন থেকে ডেকে উঠল নুসরাত। বৌমা। ঝর্ণা বেগম মাথা ঘুরিয়ে ধীর কণ্ঠে বলেন। হু। নুসরাত জিজ্ঞেস করল, কয়টার ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন্স? ঝর্ণা বেগম বললেন, ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগেই এসে পৌঁছেছে, মেজ ভাই কল করে বললেন। নুসরাত ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখন কয়টা বাজছে বৌমা? ঝর্ণা বেগম বিরক্তি নিয়ে বললেন, ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাকে নিয়ে আর পারা যায় না। নুসরাত নাক মুখ কুচকে বলল, আহ, বলো না কয়টা বাজছে। এত কথা বলো না তো। তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম ভেঞ্চি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাহিরে বের হতে হতে গলার আওয়াজ বাড়িয়ে বললেন, রাত 1:15। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইশরাত আবারও পিছু ডেকে জিজ্ঞেস করল, লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে ঈষৎ চোখ কুচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনো করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টার জার্নি করে লন্ডন আসছে, এরপর সরাসরি সিলেট আসছে। বুঝেছ? এবার আমি চাই। ইশরাত আবার বলল, 1 মিনিট। ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারত, তাহলে এত পেঁচিয়ে আসার মানে কি? ঝর্ণা বেগম নিচু স্বরে বললেন, ওসব তোমাদের বড় বাবার কারসাজির নিম্নমানের একটা উদাহরণ। এরপরে কি কি হয় শুধু দেখ। আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইশরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইশরাত নুসরাতকে ধাক্কা দিল নুসরাতকে। একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইশরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার। রুম থেকে চিৎকার করে ইশরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না। বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিংয়ের সাথে। দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহেরুন নেছাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরই কোনো আগাম বার্তা ছাড়া ধূপ করে মেহেরুন নেছার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহেরুন নেছা কিঞ্চিত বিরক্ত হলেন নুসরাতের এরকম ঘষাঘষি দেখে, বিরক্তি নিয়ে বললেন, এই তুই আমার লগে লাইগা বইছ তো ক্যা? নুসরাত হাসল। মেহেরুন নেছার আরো একটু গা ঘেঁষে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে চাতু করে উঠতেছ মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছ। এখন আমি জামাইরে ঘরে রাইখা আয়সা তোমার সাথে ঘষাঘষি করতেছি। হাহ। মেহেরুন নেছা তেতানো মেজাজ নিয়ে তেছা গলায় জিজ্ঞেস করলেন, তোরে বিয়ে করব কেটা? নুসরাত হাহা করে হাসল। দুহাত দুদিকে মেলে বলল, আমাকে বিয়ে করার জন্য কি লোক কম পড়ছে? একটু বাহিরে তাকালে দেখতে পাবে আমার জন্য কত পোলা মজনু হয়ে ঘুরতেছে। মেহেরুন নেছা মুখ বাঁকিয়ে বললেন, আইছে, তোর জন্য পোলা মানুষ দিবানা হইয়া ঘুরব। তুই মজনুই, তোর জন্য দিবানা হইব, আর কেউ হইব না। বুঝছ তো? উফ দাদা, এরকম করছো কেন? তাইলে কি রকম করুম? তোর সাথে বইলা দে আমারে। ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে উঠো কেন? মনে হয় তোমার উপর কেউ গুরু মরিচ ছিটিয়ে দিয়েছে। মুখ কিছুটা বাঁকিয়ে মেহেরুন নেছা বললেন, ওরে আমার নবাবজাদি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত কিছুক্ষণ চুপ করে বসল। তারপর আরো একটু মেহেরুন নেছার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, দাদা। মেহেরুন নেছা নুসরাতকে ঠেলে সরিয়ে দিয়ে অনীহার সহিত বললেন, কি দাদা? আমি তোর দাদি, এই কথা কতবার মনে করাইয়া দেউন লাগবো? নুসরাত মেহেরুন নেছার কথায় কান না দিয়ে বিরক্ত করার জন্য আবার ভেঙিয়ে বলে ওঠল, আচ্ছা মনে থাকবে দা। এভাবে বলে গান শুরু করলো। কিতকাল পর মুখ শক্ত করে নিয়ে সিরিয়াস হয়ে গেল। তারপর মেহেরুন নেছাকে জিজ্ঞেস করলো, দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। মেহেরুন নেছা নুসরাতের থেকে সরে বসতে বসতে বললেন, হুম। তো কি হয়েছে তোর? ঈর্ষা করছিস নাকি আমার নাতিগো?
নুসরাত ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় খেয়ে দেয়ে কাজ নাই। এসব ঈর্ষা করার থেকে আরো বড় বড় কাজ আমার কাছে আছে। সামান্য ঈর্ষা করে আমি এই নুসরাত আমার টাইম ওয়েস্ট করি না। মেহেরুন নেছা নুসরাতের কথায় ফোন কেটে বললেন, কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না, বিয়ের পর জামাইয়ের বাড়ি পিয়াকি করবি। যখন ধাইকা দিয়ে বাইর কইরা দিবনে তখন বুঝবা আসল মজা। নুসরাত হাসতে হাসতে মেহেরুন নেছার গায়ে তলে পড়ল। হাসির তোরে মৃদু কণ্ঠে আওড়াল, আরে বুড়ি চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে, আর কাজ কাম না করলেও জামাইয়ের বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন মেহেরুন নেছা, কিভাবে? তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব। কথাটি বলে হা হা করে হাসতে লাগলো নুসরাত। আবারও হাসতে হাসতে মেহেরুনের গায়ে তলে পড়ল। মেহেরুন নেছা বিরক্ত হয়ে নুসরাতকে ঠেলে দূরে সরিয়ে দিলেন। হাত উঁচু করে বললেন, গা খেইসি করবি না, আরেকবার করলে খুব খারাপ হইব তোর সাথে। মেহেরুন নেছার কথা পাত্তা দিল না নুসরাত। হেসে উড়ি দিল মাছি তাড়ানোর ভঙ্গিতে। গোসল শেষ করে ইশরাত উপরের তলা থেকে নিচের তলায় নামছিল। মেহেরুন নেছা ইশরাতকে খেয়াল করে বললেন, আমার সোনা নাতনিটা আসছে, ওর মতো হইতে পারিস না, সারাদিন শুধু হাহাহিহি করিস। নুসরাত একবার বোনের দিকে তাকালো তো একবার দাদির দিকে তাকালো। দাদির মুখ খুশি খুশি। নুসরাত তার কারণও জানে। এত হাসি কেন মেহেরুন নেছার মুখে? মেহেরুন নেছা হাত বাড়িয়ে ইশরাতকে টেনে এনে নিজের পাশে বসালেন। ইশরাতের দিকে ইশারা করে বললেন, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেটা ছেলেদের মতো ঘোরাঘুরি করিস, তোরে বিচ্ছিরি দেখতে লাগে। নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের থ্রি পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সালোয়ার পরেছে। প্রসাধনীর ছোঁয়া নেই গোলাকৃতির সাদা মুখটায়। ইশরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাহা করে হেসে উঠল। হাসার সাথে নিজের গায়ে দু একটা থাপ্পড় মারল। কাউচে থাপ্পড় মেরে মেরে জিজ্ঞেস করল, তোকে দেখতে আসছে নাকি, যে এত সুন্দর হয়ে সেজেগুজে ঘুরছিস? আঙুল তুলে ইশরাতকে ভেঙ্গিয়ে হাহা করে হাসতে লাগলো। মেহেরুন নেছা হাত তোলে নুসরাতের বাহুতে আঘাত করলেন। রাগী কণ্ঠে বললেন, এই তুই আমার নাতনিডারে নিয়ে হাসছিস কে? চুপ, হাসি বন কর। হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল নুসরাত। কিন্তু হাসি থামালো না, হাত দ্বারা মুখ থেকে মুচকি মুচকি হাসতে লাগলো। এটা তার অভ্যাস। কেউ হাসতে মানা করলে বা সিরিয়াস মোমেন্টে তার হাসি ঠোঁটের নিচে আটকায় না, ফুস করে বের হয়ে আসে দাঁতের ফাঁক গলে। তাই এবার ও তাই হলো মৃদু শব্দে হিহি করে হেসে উঠল। মেহেরুন নেছা ভ্রু কুঞ্চিত করে বললেন, দেখালো বেলেহাজটার অবস্থা, মার খাইয়াও হাসত আছে। নুসরাত ইশরাতের দিকে হাসি থামিয়ে তাকালো কিছুক্ষণ। দু বোন চোখাচোখি করে নিয়ে উপর নিচ মাথা নাড়াল। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে দুই বোন হাহা করে হাসতে লাগলো। মেহেরুন নেছা মুখ ফুলিয়ে তাকিয়ে তাকলেন ইশরাতের দিকে। মিনমিন করে বললেন, তুইও? দুপুর 2টায় সৈয়দ বাড়িতে এক এক করে 3টা গাড়ি প্রবেশ করলো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করার পর প্রথম গাড়ি থেকে নামলেন লুৎফা বেগম, ওনার 2 ছেলে মেয়ে। ছোট মেয়ে মমতা চৌধুরী এবং মেজ ছেলে আশিক চৌধুরী। দ্বিতীয় গাড়ি থেকে নামলেন লুৎফা বেগমের বড় মেয়ে সাজিদা চৌধুরী, তার স্বামী শুভ মির্জা এবং ছেলে শুভ্র মির্জা। তৃতীয় গাড়ি থেকে নেমে আসলেন মাহমুদা এবং ওনার স্বামী সরোয়ার। এই দম্পতির কোনো সন্তান নেই। সৈয়দ বাড়ির সবাই দরজার সামনে এগিয়ে গেলেন মেহমানদের এগিয়ে নিয়ে আসার জন্য। বাড়ির মেজ কর্ত্রী নাজমিন বেগম, বাড়ির সেজ কর্ত্রী ঝর্ণা বেগম এবং বাড়ির ছোট কর্ত্রী রোহিণী বেগম, সাথে ইশরাত, অনিকা, আহান, আরিশা। নাজমিন বেগম চোখ ফুরালেন সবার দিকে, কাউকে খুঁজলেন বাড়ির মানুষের ভিড়ে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে হয়তো খুঁজে পেলেন না। তাই না খুঁজে পেয়ে মুখে অসন্তোষ ভাবছে ওঠল নাজমিন বেগমের। ইশরাতের কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, নবাবজাদি কই? ইশরাত মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, রুমে। ছোট্ট করে জবাব দিল। বাড়তি কোনো শব্দ ব্যয় করল না। বাড়তি শব্দ ব্যয় করলেই আরো একটা কথা বাড়বে, আর সে এখন বাড়তি কথা বলতে চাচ্ছে না। তাই তার জবাব টুকরো মাত্র। নাজমিন বেগম আদেশ দিলেন, যা ওকে ডেকে নিয়ে আয়। ইশরাত আবার ছোট্ট শব্দে আচ্ছা বলে চলে গেল দোতলায়। নাজমিন বেগম অপেক্ষা করতে লাগলেন 2 মেয়ের, কিন্তু দুজনের একজনও নিচে আসলো না। নাজমিন বেগম বিড়বিড় করলেন, ওই বোকাটা মনে হয় নিজের সাথে বসিয়ে রেখে দিয়েছে, আসতে দিচ্ছে না। একে নিয়ে আমি কি করব? সকল বাসায় প্রবেশের পর কুশল বিনিময় করলেন। সবাইকে ড্রয়িং রুমে বসানো হলো। বাড়ির কর্ত্রীরা এক এক করে নাস্তা দিতে শুরু করলেন মেহমানদের। এর মধ্যে নাসির সাহেবের কল আসল। আবার
নাসির সাহেব বললেন, আমরা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, 8 ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে। বলে ফোন রেখে দিলেন। নাজমিন বেগম নিচ তলা থেকে তারা দিলেন যে যে গোসল করেনি করে নিতে। অনিকা ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেল রেডি হওয়ার জন্য। নাজমিন বেগম যাদের উদ্দেশ্যে বললেন, সেজ, আমি একটু আসছি, তুই আর ছোট একটু এই পাশ সামলা। রুহিণী বেগম বললেন, আচ্ছা মেজ আপা তুমি যাও, আমরা সামলে নিচ্ছি। নাজমিন বেগম দোতলার সবার প্রথমের বেডরুমে গেলেন, গিয়ে খেয়াল করলেন ইশরাত মোবাইলে ফেসবুক স্ক্রল করছে আর নুসরাত বিছানার নিচের দিকে মাথা দিয়ে বিছানার উপর দিকে পা রেখে শুয়ে আছে। আর কাকের মতো কাকা করে গান গাইছে, জানতো যদি নুসরাত রানী বাঁচবে কতদিন বানাইতো 5 তলা বিল্ডিং করিয়া রঙিন। নাজমিন বেগম ধমকের স্বরে নুসরাতের গানের মাঝখানে বলে উঠলেন, এই তুই এখনো গোসল করিসনি? এই যা গোসল করতে। হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজমিন বেগম। আরে মা যাচ্ছি, বলে নুসরাত এক লাফে বিছানা থেকে নেমে বাথরুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর শক্ত হাতে শব্দ করে দরজা লাগিয়ে দিল নাজমিন বেগমের মুখের উপর। ইশরাতের দিকে তাকিয়ে নাজমিন বেগম বললেন, কাপড় চেঞ্জ কর, কাবার থেকে নতুন কাপড় পরে নিবি। ইশরাত শান্ত গলায় কিছুটা বিরোধিতা করে বলল, আম্মা এটা তো নতুন। নাজমিন বেগম কঠোর স্বরে বললেন, চেঞ্জ করতে বলেছি মানে চেঞ্জ করবি, আমি তোমাকে আদেশ দিয়েছি জিজ্ঞেস করিনি। ইশরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াল। সন্তুষ্ট হয়ে নাজমিন বেগম কিচেনে চলে গেলেন। নাজমিন বেগম চলে যেতেই ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করল নুসরাত। রুমের চারিদিকে মাথা ঘুরিয়ে দেখল নাজমিন বেগম আছেন কিনা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কুকু করে শব্দ বের করল মুখ দিয়ে। নুসরাতের এরকম অদ্ভুত শব্দ বের করা দেখে ইশরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? নুসরাত জিজ্ঞেস করল, আম্মা চলে গিয়েছে। হুম। ইশরাতের বলতে দেরি হয়েছে লাফ দিয়ে বিছানার ওপর নুসরাতের আসতে দেরি হয়নি। নুসরাতকে বিছানায় উঠে বসতে দেখে ইশরাত জিজ্ঞেস করল, তুই গোসল করবি না নুসরাত? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, এখন করব না। ইশরাত জিজ্ঞেস করল আবার, তো কখন করবি? মেহমান তো প্রায় চলে এসেছে। নাক ছিটকে নুসরাত আওড়ায়, সন্ধ্যার সময় করব। আর এরা কিসের মেহমান? এদের আমি মেহমান মনে করি না। তুই একটু বেশি ইম্পর্ট্যান্স দিয়ে দিচ্ছিস না এদের। চিল ব্রোহ, চিল, এদের বেশি পাত্তা দিবি না। পাত্তা দিলেই মাথায় চড়ে বসবে। সো বি কেয়ারফুল। ইশরাত নুসরাতের কথায় কোনরূপ বিরোধিতা না করে বলল, আচ্ছা। কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো। দু বোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করল যেন ওরা কোনো মেহমান না। তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকল নুসরাত। আর ইশরাত মোবাইল স্ক্রল করতে লাগলো। মে মাসের দুপুর বেলার কাঠফাটা রোদে শরীর পুড়ে যাওয়ার উৎপাত। 12 বছর পর বাড়ির বড় ছেলে ও তার সন্তান ফিরে আসছে। আর তা নিয়ে এই বাড়িতে চলছে রমরমা তোড়জোড়। বাড়ির নিচ তলা থেকে নাকি কান্নার শব্দ শোনা যাচ্ছে কখন থেকে। নুসরাত বিরক্ত। মুখের অবস্থা এমন কেউ তিতা পাতার রস মুখে ঢুকিয়ে দিয়েছে। তাই মুখ দিয়ে বর্তমানে বের হয়ে আসছে শুধু তিতা কথা। বাল এসেছেন। এভাবে কান্না করার কি আছে ভাই? এদের এই এক সমস্যা, যদি কোনো ব্যক্তি বিদেশ যায় কাঁদে, আবার আসলেও কাঁদে। কি ভাই, এদের কেউ থামা। আমার মাথা ব্যথা করছে গত 8 ঘন্টা যাবৎ এদের নাটকের কান্না শুনতে শুনতে। বিরক্তিতে বর্গীয় শব্দ বের হয়ে আসলো নুসরাতের মুখ দিয়ে। ইশরাত শান্ত প্রকৃতির হওয়ায় নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারে না। অনেকক্ষণ ধরে গাইগুই করছিল কিছু বলার জন্য, কিন্তু চুপচাপ থাকার ধরন মুখ ফুটে কথাগুলো জিহ্বার বাহিরে বের হতে পারছিল না। নুসরাত তা লক্ষ্য করল। তাই তিক্ত কণ্ঠে ইশরাতকে শুধায়, কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি মোচড়া মুচড়ি করছিস। আসলে, ইশরাত বলতে গিয়ে থেমে গেল, নুসরাতের কথার মধ্যে ফোন কাটার জন্য। আসলে নকলে তোকে বলতে বলেছি, কি বলবি সেটা বল। নুসরাতের তীক্ষ্ণ আওয়াজে ইশরাত চুপ হয়ে গেল। তারপর আবার নতুন উদ্যোগে বলে ওঠল, নিচে যাবি না, বড় আব্বু আর ফুপির সাথে দেখা করতে? অনেকক্ষণ হলো তো এসেছে। নুসরাত চোখ রাঙাল। এর মানে সোজা কথায় না করে দিল। ইশরাত চোখ মুখ করুণ করে তাকালো। শান্ত কণ্ঠে নুসরাতকে জিজ্ঞেস করল, আমি তোর বড় না তুই আমার বড়? নুসরাত গা ছাড়া ভাব নিয়ে বলল, অবভিয়াসলি তুই বড়। তুই কি জানিস না এটা? আজব প্রশ্ন করিস। ভুলে গেছিস নাকি? ইশরাত নুসরাতের কথায় চোখের মনি ছোট ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে ঝটপট জিজ্ঞেস করল, তাহলে আমাকে চোখ রাঙাস কেন? বোনকে রেগে যেতে দেখে নুসরাত নড়েচড়ে বসল। সোজা হয়ে বসতে বসতে বললে, আচ্ছা রাগ করিস না, শোন একটা কথা বলি। ইশরাত প্রশ্নাতীত কণ্ঠে শুধায়, কি?
নুসরাত বড় ছোট এর টপিক কেটে দিল। অন্য টপিক নিয়ে কথা বলা শুরু করলো ইসরাতের। তুই এদের থেকে দূরে থাকবি। এরা এক একটা বিষধর সাপ। সুযোগ পেলে সওয়াল দিতে দেরি করবে না, বিশেষ করে বড় ফুপি থেকে। ইশরাত কিছু বলতে নিলে নুসরাত থামিয়ে দিল ইশারা করে। নিজের কণ্ঠের সত্যতা বজায় রেখে বলে ওঠল, আগে শেষ করতে দে, তারপর তোর বক্তব্য দিবি। ইশরাত মাথা নাড়াল উপর নিচ। নুসরাত ফিকে হয়ে যাওয়া অবিচল কণ্ঠে বলে ওঠে, আর বিলেত ফিরতো ওই কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি। আর বড় আব্বুর থেকেও। ওই বেডার সাথে কথা বলবি না। এত বছর খোঁজ নিল না, এখন আসছেন ভালোবাসা দেখাতে। দেখবি এখন ভালোবাসা ভাতের ফ্যানের ন্যায় উতলে পড়বে। এদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি। দূরে থাকবি। বড় আব্বুকে আমার মোটেও পছন্দ না। ইশরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, ওরা আবার কি করেছে তোর সাথে? তুই বুঝবি না। ওদের আশেপাশে যাবি না। তুই এত সুন্দরী, তোর নজর লেগে যাবে। নুসরাতের কথায় ইশরাত লজ্জা পেয়ে বলে, যা কি সব বলিস? কথা শেষ করে হালকা হাতে নুসরাতের পিঠে থাপ্পড় মারল। এসিটা অন কর। না। তাহলে ফ্যানটা চালা। না, বিল উঠে যাবে। তুই তো আর বিল দিবি না, আব্বু দিবে। আহা, বুঝিস না কেন? সঞ্চয় করছি এখন থেকে ভবিষ্যতের জন্য। তুই এত অলস কেন? বলে দেয় এখান থেকে উঠতে পারবি না। আর আব্বুর টাকা সঞ্চয় করে কি হবে? আমরা ছাড়া কে খাবে? জানিস তাহলে বলিস কেন কাজের জন্য? আব্বার টাকা আমি খাবো, হয়েছে। এখন চুপ। অন্যদিকে সকলের সাথে কুশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা। হেলাল সাহেব অনিকা আর আরিশাকে ডেকে নিজের পাশে বসালেন। হালকা হেসে বললেন, মায়েরা আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় আব্বু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কতদূর? অনিকা বলল, আমি এবার এইচএসসি দিয়েছি আর আরিশা এসএসসি ক্যান্ডিডেট। ভালো। ভালো করে পড়াশোনা করো। রেজাল্ট ভালো হলে তোমাদের উপহার দেওয়া হবে। অনিকা বলল, সেটা বুঝলাম, কিন্তু ফ্রান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসেননি? হেলাল সাহেব অধর মেলে হাসলেন। এনেছি মা, এনেছি। তোমাদের জন্য না এনে আমি থাকতে পারি? খুশিতে হৈ হৈ করে উঠল অনিকা আর আরিশা। ইশরাত, নুসরাত কোথায়? আসছি পর্যন্ত দেখতে পেলাম না। অনিকা বলল, আপুরা রুমে বড় আব্বু। ওহ। তাদের কথার সমাপ্তি ঘটল গম্ভীর রাশভারী গলার আওয়াজে। আব্বু, আমার রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। হেলাল সাহেব বললেন, এই জাইনকে কেউ তার রুম দেখিয়ে দাও। লুৎফা বেগম ছুটে এসে বললেন, হ্যাঁ বাবা চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে তোমার রুমে। দুতলার ডান পাশের প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় রিনরিনে মেয়েরি গলা শোনা গেল, নিচে যাবি না? বড় আব্বু আর ফুপির সাথে দেখা করতে। ফরমাল শার্ট ও প্যান্ট পরিহিত সুঠাম দেহের এক পুরুষ উঠে দাঁড়ালো সোফা থেকে। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনারা কথা বলুন, আমি রুমে যাচ্ছি। আরিশা, প্লিজ আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। জি ভাইয়া, চলুন। দুতলায় গিয়ে শুনতে পেল আরশ কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে, বিলেত ফিরত কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি। আরিশা নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল আরশ। আরিশা শুনতে পায়নি, তাই আরশ আবারও ডেকে ওঠল। আরিশা, জি ভাইয়া। হাঁটতে হাঁটতে ইশারায় জিজ্ঞেস করল, এই রুমে কে থাকে? আরিশা মৃদু স্বরে বলল, জি বড় আপু আর মেজো আপু। আরশ আবারও প্রশ্ন জিজ্ঞেস করল। একটু আগে কার গলার স্বর শুনে গিয়েছিল? মেজো আপুর ভাইয়া। ওহ। ওকে বলে দিবে আস্তে আস্তে কথা বলতে। মেয়েরা এত জোরে কথা বলে না। আমার পছন্দ না মেয়েদের গলার আওয়াজ নিজ রুমের বাহিরে যাওয়া। জি ভাইয়া। আরশ নিজের রুমে ঢুকে বলে ওঠল। এবার তুমি যেতে পারো। আরিশা বের হয়ে গেলে আরশ রুমের দরজা লাগিয়ে দিল। বন্ধ করে রাখা শ্বাস নিল এতক্ষণে। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। দুপুর রাত ৩টা। রুমের দরজা নক পড়ল। ইশরাত দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল অপরিচিত ব্যক্তি দরজার দাঁড়িয়ে আছে। কে আপনি? ইশরাতের কাছে মুখের ডিজাইনটা চীনা পরিচিত মনে হলো। আরে আমাকে চিনতে পারছো না? আমি জায়ান, তোমাদের কাছে। চঞ্চল চিত্তে বলে উঠল শ্বেত বর্ণের ছেলেটা। ওহ জায়ান ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। তোমার নামটা জানতে পারি? আসলে চিনতে পারছি না। অনেক দিন পর। না না, কয়েক বছর পর দেখা। আমি ইশরাত। ভাইয়া আসুন, ভিতরে আসুন। জায়ান রুমের ভিতর প্রবেশ করে দেখল বেশ পরিপাটি করে রাখা। বিছানায় বসতে গিয়ে চোখ পড়ল মেঝেতে, সেখানে থেকে চুল দ্বারা আবদ্ধ একটি মাথা বের হয়ে আসলো। মেয়েটি মুখ থেকে চুল সরাতে সরাতে বলল, কোন বাল এসেছে এই অসময়ে আমাদের রুমে? ইশরাত বলল,
নুসরাত গালাগাল করতে না করেছি, তারপর ও তুই গালাগাল করছিস। মানুষ চোখের লাগে না তোর? চারিদিকে চোখ ঘুরিয়ে নুসরাত শুধায়। কোথায় মানুষ? জায়ানকে হঠাৎ করে খেয়াল করল সে। জায়ানের উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে জানতে চাইল, হে আবার কে? ইশরাত বলল, ও জায়ান ভাইয়া, আমাদের কাজিন। জায়ান এ আবার কে? কখনো তোর নাম শুনিনি। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন। কষ্ট করে আর বলতে হবে না। ভালো আছেন বলে এখানে আসতে পেরেছেন। তুমি তো দেখি আমার তুলনায় বেশি কথা বলো। এতদিন জানতাম শুধু আমিই বেশি কথা বলি, এখন দেখি তুমিও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। নুসরাত মুখের উপর বলে ওঠল। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। কি? নাক মুখ কুঁচকে জায়ান বলল। বলছি এবার নিজের রুমে যান। আর কতক্ষণ আমাদের রুমে থাকবেন? জায়ান এক দৃষ্টি তাকিয়ে থাকল শ্যাম বর্ণের মেয়েটির দিকে। ইশরাত বিরক্তি নিয়ে সুথাল। নুসরাত এটা কি ধরনের অসভ্যতামি? জায়ান ইশরাতকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা তাহলে আসি ইশরাত। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ আসুন। জায়ান চলে গেল। এর মধ্যে নাজমিন এসে বলে গেলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। নুসরাত এমনভাবে বসে থাকল যেন আজ বোম মারলেও এখান থেকে উঠবে না। আরো 10 মিনিট পর নিচ থেকে আবার ডাক এলো খাবার খাওয়ার জন্য। ইশরাত নুসরাতকে টেনে নিয়ে যেতে নিলে নুসরাত বলল, আরে বন্দারা, ওনা তো নিতে দে। রুমের ভিতর এসে ওনা ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামল নুসরাত। ধীরে ধীরে হেঁটে অগ্রসর হলো যেখানে দলবদ্ধ হয়ে বসে আছেন হেলাল সাহেব, লিপি বেগম আর মেহেরুন নেছা। ইশরাত চোখ নিচের দিকে নামিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু। ভালো আছেন আপনারা? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ মা। তুই কেমন আছিস? জি আমি ভালো আছি। ইশরাতের পিছন থেকে নুসরাত বের হয়ে আসলো। সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মেহেরুন নেছার দিকে তাকিয়ে বললেন, ইশরাত কোনটা আর নুসরাত কোনটা? অনেক বছর পর দেখা, আর ভিডিও কল দিলে তো ওরা কখনো কথা বলতো না। মেহেরুন নেছা বললেন, তুই কখনটা বড়? নুসরাতের দিকে আঙুল দ্বারা ইশারা করে বললেন, ওইটা নাসিরের বড় মেয়ে। আর ইশরাতের দিকে ইশারা করে বললেন, ও ছোট মেয়ে। দূর, ওইটা ছোট মায়া। আর ইশরাতকে দেখিয়ে বললেন, ওইটা বড় মায়া। নুসরাতকে দেখে মনে করেছিলাম ও ইশরাত, ইশরাতের তুলনায় তো ও লম্বা তাই আর কি। জাইন আর আরশের সাথে দেখা করেছ? ইশরাত উত্তর করল, জি না। মেহেরুন নেছা তাদের কথার মধ্যে বললেন, সবাই দেখে ভাইবা লয়, বড়ডারে ছোট আর ছোটডারে বড়। নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত ব্যাগি জিন্স, সাথে ট্রুপ টপ, চুলগুলো কোনোভাবে খোপা করে মাথায় ওনা পেঁচিয়ে নিচে চলে এসেছে। দেখে মনে হচ্ছে 6-7 মাস ধরে খাবার পায়নি। নাজমিন বেগম নুসরাতকে সতর্ক বার্তা দিয়ে বললেন, তোর পিঠে অনেক মার পড়বে নুসরাত। এসব কি পড়েছিস? তুই গোসলও করিসনি। ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসছি কিভাবে? তোর যদি এই ব্যাটা ছেলে মার্কা কাপড় আমি না জ্বালাই তাহলে আমার নাম বদলে দিস। নাজমিন বেগম চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন কিচেনে। সাথে ইশরাতকে ও চোখ দেখাতে ভুললেন না। এর মানে তোরও হচ্ছে? ইশরাত জিজ্ঞেস করল, ভাইয়ারা কোথায়? হেলাল সাহেব বললেন, ওরা একটু একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। ওহ! নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম, ও মনে হয় কম কথা বলে। মেহেরুন নেছা বললেন, হ বৌমা হ, ও কম কথাই বলে। দেখা লও কেমনে চুপ মাইরা আছে ব্যাটা ছেলে। নুসরাত বিরক্ত হয়ে বলল, আচ্ছা আমি আসছি, আমার কিছু কাজ আছে। আপনারা ইশরাতের সাথে কথা বলেন। শার্টের বোতাম লাগিয়ে নিচের দিকে নামছিল আরশ আর উপরের দিকে উঠছিল নুসরাত। চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুলে বান করছিল। মাঝ সিঁড়িতে আরশের বাহুর সাথে হালকা সংঘর্ষ হয় নুসরাতের। নুসরাত সেদিকে ভ্রুক্ষেপ না করে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে চলে যায়। আরশ পিছনে ফিরে তাকালো কার সাথে সংঘর্ষ লেগেছে দেখার জন্য। লম্বা ফিনফিনের শরীরের একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছে দেখল। আরশের কাছে মনে হলো মেয়েটার কাছে ধাক্কা লাগাটা নিতান্তই স্বাভাবিক বিষয়। বিড়বিড় করে আওড়াল, একবার সরি বলার প্রয়োজন বোধ মনে করল না। বেয়াদব মেয়ে। নিচে নেমে ইশরাতের সাথে দেখা হলো। কুশল বিনিময় শেষে বলল, মাম্মা আমি মাহাদির সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। কথা শেষ করেই বাড়ির বাহিরে চলে গেল আরশ। শুভ জিজ্ঞেস করল, কি গো শালিকাগণ, কোথায় ছিলে এতক্ষণ? নুসরাত বলল, রুমে ছিলাম দুলাভাই। আপনারা কখন এলেন? শুভ বলল, ওই তো সবার সাথে। ইশরাত তো নিচে ছিল, বলেনি তোমায়? নুসরাত কথা কাটাতে বলে ওঠল, হ্যাঁ হ্যাঁ বলেছিল, ভুলে গিয়েছিলাম। চলুন দুলাভাই।
বাহির থেকে হেঁটে আসি। শুভ বলল, চলো শালিকাগণ। বাগানে গিয়ে সাজিদা আর মমর সাথে দেখা হলো নুসরাত আর ইসরাতের। মম খেলা করছিল শুভ্রয়ের সাথে। সাজিদা তাদের পাশে বসে মোবাইল স্ক্রল করছিল। সাজিদা আর মমর সাথে কুশল বিনিময় করার পর নুসরাত ইসরাত শুভ্রের সাথে খেলা করতে লাগলো। শুভ্র এর সাথে খেলা করতে করতে নুসরাত সুথাল, কিরে মম, দেখা হয়েছে বিদেশিদের সাথে? মম বলল, দেখা করেছি। তুই দেখা করেছিস? নুসরাত বলল, না এখনো করিনি, রাতে এমনিতেই দেখা হবে। জানিস, জাইন ভাইয়া আর জায়ান ভাইয়া দেখতে একই রকম। এই গাধি ওরা যমজ, এজন্য একরকম দেখতে। নুসরাত কথা শেষ করেই মমর মাথায় গাঁটটি মারল। মাথায় হাত বুলিয়ে মম বলল, উফ, মাস কেন? নুসরাত বলল, বলদের মতো কথা বললে মার খাবি। আকস্মিক বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হলো। সাজিদা আকাশের পানে চেয়ে বিরক্তির সহিত বলে, ওঠল, গরমের দিনে এসব কি হয়? সকালে রোদ, তো বিকেলে বৃষ্টি। এর মধ্যেই জোরালো বাতাস শুরু হলো। বাতাসের সাথে কিছুটা বৃষ্টির বেগও বাড়ল। সাজিদা ওর ছেলেকে কোলে তুলে বাড়ির ভিতরে চলে গেল। মম আর শুভ ও কথা বলতে বলতে ভিতরে চলে গেল। নুসরাত চিৎকার করে বলল, ইসরাত, আমার জুতোগুলো নিয়ে বাসার ভিতরে যা। আমি বাড়ির পিছনের দিকে যাচ্ছি। ইসরাত সুথাল, এখন আবার কোথায় যাচ্ছিস তুই? আসছি বাগানে, একটু কাজ আছে। বলতে বলতে নুসরাত হাওয়া হয়ে গেল। এর মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। ইসরাত দৌড়ে বাড়ির ভিতর যেতে গিয়ে থেমে গেল, কারণ পিছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে। ধীরে ধীরে পিছন ফিরে তাকিয়ে দেখল একটা ছেলে তার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে তাকালো ইসরাত। কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগমে পুরুষালী গলার স্বরে পুরুষটি জিজ্ঞেস করল, বৃষ্টিতে ভিজুচ্ছ কেন? পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করল। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে। চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপ টপ পানিতে ভিজে যেতে থাকলো ইসরাত ও পুরুষটি। পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোলগাল বিশিষ্ট মেয়েটির দিকে। একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে নিজ মনে ভাবল। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো মেয়েটার কাছ থেকে, আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া। ছোট্ট উত্তর করে বাড়ির ভিতর প্রবেশ করল। পুরুষটি ভ্রুকুচকে তাকিয়ে রইল ইসরাতের যাওয়ার দিকে। তাকে কি মেয়েটা চিনতে পারেনি? হয়তোবা। অনেক বছর পর দেখা হওয়ার জন্য রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলেন সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বার বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা। টার্কিশ সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসল। শরীর মেজমেজ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরের আলসি কমালো। পাশে তাকিয়ে দেখল ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমাবো একটু পর। এইটা শেষ করে নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখল। হাত দিয়ে হাতড়ে হাতড়ে সিঁড়ির দিকে গেল। অন্ধকারে নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। নিজের পিছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখ দেখা না গেলে শরীরের গঠনে মনে হলো কোনো পুরুষ। হাঁটা থামালো। পুরুষটাকে জায়ান মনে করে ডাকলো, জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিতেই পুরুষালী হাত কোমর পেঁচিয়ে ধরল। এমন সময় মেহেরুন নেছা নিজের রুম থেকে বের হলেন। মেহেরুন নেছার রুমের আলো এসে নুসরাতের চোখের উপর পড়ল। হাত দ্বারা নিজের মুখ ঢাকা দিল নুসরাত, আলোর হাত থেকে বাঁচার জন্য। ততক্ষণে পুরুষালী হাতের বাহিরে চলে এসেছে সে। কি রে, দুটো কি পীড়িত করতাছস? আকস্মিক এমন প্রশ্নে নুসরাত ভয় পেয়ে গেল। মেহেরুন নেছার অগোচরে বুকে ফু দিয়ে চোখ নাক বিকৃত করে নুসরাত বলল, ইয়াক দাদা, এসব কি বল? তাইলে দুইটা এইখানে কি করছো? তোমাকে এক্সকিউজ দিতে আমি বাধ্য নই। মেহেরুন নেছার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহেরুন নেছা ও কম যান না, তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে পিছন ফিরে তাকালো না। মেহেরুন নেছাকে রাগানোর জন্য হেসে উঠল নুসরাত। দাদা, তোমার হাতের জোর কমে গিয়েছে। একটুও ব্যথা লাগেনি? বুড়ি হয়ে গিয়েছো বুঝাই যাচ্ছে। হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ল। আরশ তাকিয়ে তাকলো ফিনফিনের শরীরের মেয়েটার যাওয়ার দিকে। দুজনের কথোপকথন পিছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে চুপচাপ। এই জগরুতে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগল। ইচ্ছেকে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল।
মেহেরুন নেছা কখন থেকে আরশের পিছনে পড়ে আছেন নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরশ কফি বানাতে বানাতে বলল, কিছু চলছিল না। আমি জানি তবু মধ্যে কিছু চইলতাছে। দাদি কোনো কিছুই চলছে না। তুমি আজব কথাবার্তা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি আর তুমি কি নাকি ভেবে বসে আছো। তোমার চিন্তাভাবনা ঘড়ির কাঁটার তুলনায় আরো দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জড়াজড়ি করতাছিস। এইখন আমারে বুড়ি পায়া বোকা বানাইবার চাও। তুমি কি নাটক দেখাইলা আরশ? আর মুখ দেখনি এইটা আমারে বিশ্বাস করবার কও। হুহো, আমি বুঝি সব বুঝি। আজগুবি কথাবার্তা বল। কি বুঝো তুমি? যাও ঘুমাতে যাও। ঘুমের চোখে কি দেখতে কি দেখেছ? আর নাটক কি দেখাবো? আজব কথা বলো দাদি। মেহেরুন নেছাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আরশ উনার রুমে ঢুকিয়ে দিল। আরশ আমি সব দেইখা লইছি। কাল সকালে সবাইরে কইনু তুই আর নুসরাত ইন্টু পিন্টু করতাছিলি। মেহেরুন নেছার কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল আরশ। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো। গতকাল সকালে যা করার করো। যা বলার বলো। এখন ঘুমাও তো দাদি ঘুমাও। রৌদ্রোজ্জ্বল সকাল। হাতে পানির পাইপ নিয়ে ইশরাত বাগানে পানি দিচ্ছিল। অতিরিক্ত গরম পড়ায় রোদের তাপে গাছগুলো মুছড়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির দিকে চোখ খেলে দেখতে পেল গ্রে কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট পরিহিত সুঠাম দেহের পুরুষ হেঁটে এদিকে আসছে। ইশরাত চোখ আলগোছে সরিয়ে নিল। কি করছো? বাগানে পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন না ভাইয়া? না, এমনি জিজ্ঞেস করলাম। নাস্তা করে ফেলেছ? এখনো করিনি। একটু পর করব ভাইয়া। চলে আসো। একসাথে নাস্তা করব। আমি এখনো নাস্তা করিনি। ইশরাত কথা না বাড়িয়ে জাইনের সাথে বাড়ির ভিতর গেল। নাস্তার টেবিলে বসতেই অনিকা এসে নাস্তার টেবিলে জাইনের সাথে লেগে বসল। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। ভাইয়ার সাথে একবার করে নাও। বলে পরোটা বের করে অনিকাকে দিল। ইশরাত তোমাকে কিছু দিব? না ভাইয়া। লাগবে না। আমার শেষ। জাইনের মুখ চুপসে গেল। ইশরাত নাস্তা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নুসরাতকে মুচড়ামুচড়ি করতে দেখল। মাথা বিছানার দিকে দিয়ে বালিশ চেপে ধরে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে তাপ পরীক্ষা করে দেখল স্বাভাবিক আছে কিনা। ফজরের ওয়াক্তের নামাজের পর থেকে পেট ব্যথার জন্য কান্না করছিল। শরীর ঠিক থাকলে এতক্ষণে কথা বলতে বলতে কান চালাপালা করে দিত। এমন সময় রুমের দরজায় নক পড়ল। দরজা খোলা আছে, ভিতরে আসো। আরশ বাহিরে দাঁড়িয়ে রইল। ভিতরে কাউকে শুয়ে থাকতে দেখে। ইশরাত তোমার ল্যাপটপটা একবার দেওয়া যাবে? আসলে ব্যবসার কিছু ডকুমেন্টস তোমার ল্যাপটপে আছে চাচা বলল। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাইয়া। বইয়ের টেবিলের উপর থেকে ইশরাত ল্যাপটপ এনে দিল আশকে। পাসওয়ার্ড কি? 1421,19,18,120 ভাইয়া যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যা আকারে গণে নিবেন। ওহ, ও এরকম সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে কেন? নুসরাতের শরীর খারাপ করেছে। ইশরাত ওকে বলবে যাতে চুলগুলো বান করে রাখে। সবসময় অগোছালো তাকে ওর চুল। আমার কি রকম লাগে দেখতে? ইশরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখল মাঝামাঝি আকারের লম্বা চুলগুলো অগোছালো ভাবে মুখের উপর পরে একপাশ খুলে রেখেছে। মেয়েটাকে বলেও চুল বান করা যায় না। এজন্য আম্মু মাঝে মাঝে দু একটা থাপ্পড় মারে। দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবার ফিরে এলো আরশ। ভাইয়া আর কিছু দরকার? আর ওকে বলে দিবে ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পরতে। মেয়ের মতো থ্রি পিস না হলে কুর্তা পরতে। আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় পরা। ও অনেক শব্দ করে কথা বলে। মেয়ে মানুষ গলা ফাটিয়ে কথা বলাও আমার পছন্দ নয়। আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়তে। পরে আমি কিছু বলে দিলে ভালো হবে না। ঠিক আছে ভাইয়া। কথাগুলো বলে আরশ চলে গেল বড় বড় পা ফেলে। ইশরাত বিড়বিড় করে বলল, এদের যদি সামনাসামনি দেখা হয় তাহলে কি হবে? নুসরাত তো কারোর কথা শোনার পাত্রী নয়। এবার মনে হচ্ছে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। বিড়বিড় করা শেষে ইশরাত রেডি হতে গেল। ইশরাত চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ইশরাত সোনার রাগ করে না, রাগ করলে তোমায় লাগে আরো ভালো। ইশরাত পায়ের জুতো খুলে হাতে নিল। এতদিন ধরে আজব আজব কথা শুনে বিরক্ত। জুতো খুলে ডিল মারল ছেলেটার মাথায়। নিশানা ঠিকঠাক, ছেলেটার মাথা বরাবর গিয়ে পড়ল জুতো। ছেলেটা হয়তো বুঝতে পারেনি ইশরাত জুতো খুলে ডিল মারবে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটা হতভম্ব হয়ে তাকিয়ে তাকালো। আজ তোর একদিন কি আমার একদিন? ইশরাত বা পায়ের জুতো খুলল পিটানোর জন্য। পিটানোর আগেই বাইক নিয়ে শু করে পাশ কাটিয়ে চলে গেল ছেলেটা। বেবি, আজকে মনে হচ্ছে তোমার মাথা গরম। আগামীকাল দেখা করব বেবি। ফ্লাইং কিস দিয়ে বলল, বাই বাই। ইশরাত হতে 5 হাত দূরে বাইক থামিয়ে আবার বলল,
বেবি, কাল দেখা করব, আজ তুমি ভার্সিটিতে যাও। কেমন? উম্মাহ, শালা বদমাস। আরেকদিন হাতের কাছে পাই, পিটিয়ে তোর অবস্থা কি করি দেখিস। আর যে মুখ দিয়ে ফ্লাইং কিস দিচ্ছিস, ওই মুখই আমি বাকিয়ে দিব। জুতো পরতে পরতে চিৎকার করে বলল ইশরাত। বেবি, টাটা বাই বাই। বাইক নিয়ে শো করে চলে গেল ছেলেটা। নাজমিন বেগম রুমে এসে দেখলেন নুসরাত এখনো ঘুমিয়ে আছে। হাত দিয়ে ধাক্কা দিলেন, নরম সুরে বললেন, কিছু খাবার খেয়ে নে। খাবো না, পেট ব্যথা করছে। এখনো কমেনি। পেট ব্যথার জন্য টেনে টেনে কথা বলল। না, যা গিয়ে শাওয়ার নিয়ে আয়। আমি পানি গরম করছি। শাওয়ার নিলে ভালো লাগবে। কিছু খাবারও খেয়ে নিবি। খাবো না। চুপচাপ নিচে নেমে এসে টেবিলে বসবি। আমার যেন আবার তোকে না ডাকতে হয়। নুসরাত দোত্তারামি করল না। পেট ব্যথার জন্য কথা বলতে ইচ্ছে হচ্ছে না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নাস্তা শেষ করে চুপচাপ রুমে যাওয়ার পথে মেহেরুন নেছা পিছন থেকে ডাকলেন, আমার রুমে আয়। রোবটের মতো হেঁটে গেল দাদির রুমে। মেহেরুন নেছা হাত দিয়ে দেখিয়ে দিলেন ওনার পাশে বসার জন্য। আজ আর গায়ে লেগে বসল না নুসরাত, নির্দিষ্ট দূরত্ব রেখে বসল। আজ এত চুপচাপ হয়ে রইছস কে? পেট ব্যথা করছে। মেহেরুন নেছা বুঝে নিলেন যা বুঝার। প্রতি মাসেই এরকম হয়, পেট ব্যথার জন্য 2-1 দিন বাঁচাল মেয়েটা চুপচাপ হয়ে যায়। মেহেরুন নেছা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। অনুশোচনায় তার ভিতর দগ্ধ। সময় থাকতে কেন মানুষ বুঝে না, পরে গিয়ে সেটার জন্য আফসোস করতে হবে। তাহলে এরূপ ভুল করত না কেউই। মেহেরুন নেছা পান চিবাতে চিবাতে ভাবলেন, বাড়িতে বড় চাচা, বড় ভাইরা থাকায় আজ আর চিৎকার করছে না। না হলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলত। মেহেরুন নেছা মাথায় হাত বুলিয়ে দিলেন নুসরাতের। দোয়া পরে ফু দিয়ে দিলেন। কইমা যাইব, পেট ব্যথা আইজ রাইতের মধ্যে চিন্তা করবার লাগবো না। আর আরশের থাইকা দূরে থাকিস। ও তোরে মনে হয় পছন্দ করে না। নুসরাত শুধু মাথা নাড়ালো। পেটে এক হাত চেপে নিজের রুমের ভিতর ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আরশ এসেছিল ল্যাপটপ দেওয়ার জন্য, নক করার আগে ঠাস করে দরজা লাগানোর জন্য অপমানিত বোধ করল। আমাকে অপমান করার জন্যই দরজা লাগিয়েছে এভাবে। নিজ মনে মনগড়া কথা ভেবে নিল আরশ। ওপাশের মেয়েটা জানতে পারল না দরজা বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। ইসরাতের ভার্সিটি থেকে বের হয়ে দেখা হলো জায়ান আর মোমোর সাথে। দুজন ফুচকা খেতে বের হয়েছে। জাইন ইশরাতকে জিজ্ঞেস করলো এই এরিয়ার ভিতর কোনো ফুচকা হাউস বা রেস্টুরেন্ট আছে কিনা। ইশরাত সোনান্দে উত্তর দিল, সামনে একটা শপিং মলের উপরের তলায় দারুণ ফুচকা পাওয়া যায়। দুজন ওখানে গেলে যেতে পারো। ইশরাত, তুমিও জয়েন কর আমাদের সাথে। আমায় বাসায় যেতে হবে ভাইয়া। নুসরাত, একা বাসায়? ও বোরিং ফিল করবে। কোনো একদিন আমরা সবাই মিলে ফুচকা খেতে রেস্টুরেন্টে যাব। আচ্ছা, সাবধানে যাও বাসায়। আমরা তাড়াতাড়ি আসছি ফুচকা খেয়ে। ইশরাত বাড়ির ভিতর প্রবেশ করে দেখল ড্রয়িং রুমে মাহাদি বসে আছে। সালাম দিল মাহাদিকে ইশরাত। মাহাদি ও সালামের উত্তর দিল। ইশরাত কোনো শব্দ ব্যয় না করে পাশ কাটিয়ে চলে গেল। লিপি বেগম কিচেন থেকে ডেকে বললেন, আজকে নিচে আসার জন্য বলিস। আর বলে দিস মাহাদি এসেছে। আচ্ছা। আরশের রুমের বাহির থেকে ইশরাত বলল, ভাইয়া আপনার ফ্রেন্ড আসছে, বড় আম্মু বলছে নিচে যাওয়ার জন্য। আপনার ফ্রেন্ড ড্রয়িং রুমে বসে আছে। রুমের ভিতর থেকে উত্তর দিল আরশ। আচ্ছা, যাচ্ছি। অপেক্ষা করতে বলো। ইশরাত মেহমানের কথা বলে রুমে চলে গেল। বিছানায় তাকিয়ে দেখল নুসরাত শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2টা বাজে। পেট ব্যথা কমেছে, ঘুম কমেছে। আরেকটা ঔষধ খেয়ে নিস। আচ্ছা। কথা বলা শেষ করে শাওয়ার নিতে চলে গেল ইশরাত। শাওয়ার শেষ করে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। ইশরাত লেডিস গেঞ্জি আর প্লাজো পরেছে। নুসরাত ইশরাতকে জ্বালানোর জন্য বলল, আজ কিভাবে গেঞ্জি পরলি? দাদা দেখলে অজ্ঞান হয়ে যাবে। তার সুশীল নাতনি এসব কিভাবে পড়ছে? ও তো এসব পড়তে পারে না। ও এনজি, দূর, গরম প্রচুর লাগছে। গরমের কারণে কি মারা যাব? রুম থেকে বের হলে 3 পিস পরব। তুই দাদির মতো ঠেস দিয়ে কথা বলা শিখে গিয়েছিস। নুসরাত বোনের কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল। এসব কথা সে পাত্তা দে না। আরে মাহদি আহসান খানের পদধূলি কিভাবে আমাদের বাড়িতে পড়ল? হয়েছে, নাটক বন্ধ কর। আগামীকাল আসার জন্য বললি। কোনো দরকার না, তেমন কিছু না। ছোটখাটো দরকার, রুমে গিয়ে বলছি। এর মধ্যে লিপি বেগম ও রোহিণী নাস্তা নিয়ে হাজির হলেন। নাস্তা টেবিলে রেখে কিচেনে চলে গেলেন 2 বন্ধুকে একা ছেড়ে দিয়ে। অনিকা উপর থেকে একটা অপরিচিত ছেলেকে বসে থাকতে দেখে দৌড়ে নিচে নেমে আসলো। চেনা নেই জানা নেই ছেলেটার গায়ে গা লাগিয়ে বসে গেল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে অনিকাকে ধমক দিল।
বজ্র কণ্ঠে ধমক শুনে বাড়ির কর্ত্রীরা কিচেন থেকে বের হয়ে আসলেন। আরিশা, ইরহাম, ইশরাত, জায়ান সবাই দুতলা থেকে দৌড়ে নিচে নেমে আসলো। লিপি বেগম বললেন, কি হয়েছে বাবা, কাকে ধমক দিলি? অনিকার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও ম্যানার্স জানে না, ওকে ভালো করে ম্যানার্স শিখিয়ে দিবে। আর অনিকা তোকে যেন দ্বিতীয়বার এমন করতে না দেখি, দেখলে তোর গালগুলো থাপড়ে লাল করে ফেলবো। অসভ্য মেয়ে, বড়দের সাথে কিভাবে থাকতে হয় কেউ শেখায়নি, ওকে চিনিস তুই যে ওর সাথে লেগে বসেছিস? সবাই উপর থেকে নিচ তলায় নেমে আসলে ও নুসরাত উপরের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশকে দেখতে লাগলো। ওখান থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে আশকে মিডিল ফিঙ্গার দেখিয়ে বলল, উনি বাল করবেন। শালার এত ভাব কোথায় থেকে আসে? ইসরাতের চোখ হঠাৎ দ্বিতীয় তলার দিকে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, মেয়েটা এসব কি করছে? নিশ্চুপ পরিবেশে ইসরাতের কথা অনেক জোরালো শোনালো। সবাই ইসরাতের চোখ অনুসরণ করে উপরে তাকিয়ে দেখলো আস্তে আস্তে হেঁটে নুসরাত রুমের দিকে যাচ্ছে। আরুষ ভ্রু কুঁচকে তাকিয়ে তাকলো শ্যামলা বর্ণের মেয়েটার পিছন দিকে। আজ ও মুখ দেখতে পারল না সে। নাজমিন বেগম ডাকলেন, এই নিচে এসে খাবার খেয়ে যা। নাজমিন বেগমের কথা উত্তর রুম থেকে চিৎকার করে দিল, এখন খাবো না, খিদে পায়নি, তুমি খেয়ে নাও আমা। ইশরাত রুমে আয়, কথা আছে, বিড়বিড় করে বলল আরুষ। কি বেয়াদব মেয়ে, বড় বোনের নাম ধরে ডাকে। এই মেয়ের দেখেই অনিকা বেয়াদব হয়েছে। পাশে দাঁড়িয়ে শুনছিল মাহদি। মাহদি কণ্ঠ নিচে নামিয়ে বলল, ওর কি দোষ? তুই দেখছি মেয়েটাকে পছন্দই করিস না। গতকাল রাতে মেয়েটার বিষয় নিয়ে আমাদের বাসায় এসে চির চির করেছিস, আর আজও মেয়েটা তোর সাথে নিজে থেকে এসে কথা না বলার জন্য তোকে পাত্তা দিচ্ছে না। তোর মতো এত সুন্দর একটা ছেলেকে, তাই তুই ওর ওপর জেলাস, তাই না? ভেরি ভেরি ব্যাড আরশ, তুই ওর এত পক্ষ নিচ্ছিস কেন? তুই আমার ফ্রেন্ড না ওর ফ্রেন্ড? মাহাদি ঠোঁট বাঁকিয়ে হাসল, বিড়বিড় করে বলল, তোর বোনের। আরশ দাঁত খিচে বলল, কি? দুপুরের খাবার শেষে সবাই যে যার রুমে রেস্ট করতে চলে গেল। ইশরাত ছাদে গিয়ে শ্বাস নিল। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে নিজেকে কেমন মুক্ত মুক্ত লাগছে। ছাদের প্রাচীর ঘেঁষে দাঁড়ালো, কোনো জায়গায় রং উঠে গিয়ে শেওলা পড়ে গিয়েছে। বাড়ির ছাদ থেকে ফসলের জমি দেখা যায়। ফসলের জমি খালি পড়ে আছে। পিছন থেকে কারোর পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো ইশরাত। জাইনের হাতে সিগারেট আর লাইটার দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু তা আর সম্ভব হলো না। ডিস্টার্ব করলাম? না ভাইয়া, ডিস্টার্ব কেন করবেন? না, মনে হলো আমি আসতেই তুমি চলে যাচ্ছ। তেমন কিছু না, আমি চলে যেতাম আপনি না আসলেও। তোমার সাথে তো কথা হয়নি, তোমার বিষয় বল। হা হয়ে তাকলো ইশরাত। নিজের বিষয় কি বলবে? কোনো প্রশ্ন না করলে। ইশরাতকে চুপ থাকতে দেখে জাইন জিজ্ঞেস করলো, এইবার কোন ক্লাসে? ডিপ্লোমা করছি। খুব ভালো। কি নিয়ে ডিপ্লোমা করছো? আর সেমিস্টার কত? ফ্যাশন ডিজাইনিং। 7 নং সেমিস্টার শেষ করব এবার। আর কিছু দিন পর পরীক্ষা। নিশ্চুপ পরিবেশ, দুজন মানবের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইশরাত জাইনকে স্পেস দিয়ে নিচে চলে গেল। তার জন্য বেচারা সিগারেট খেতে পারবে না, এটা তো সে মেনে নিতে পারে না। জায়ান নিচ তলা থেকে চিৎকার করে সবাইকে ডাকছে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। রেস্টুরেন্টে যাবে, সবাইকে রেডি হতে বলছে। ইশরাত যাওয়ার জন্য অমত প্রকাশ করল। জায়ান কাউকে ছাড়ার পাত্র না, বগলদাবা করে সবাইকে নিয়ে যাবে। চিন্তা যখন করেছে একবার, এখন সবাইকে নিয়ে এই বাড়ির বাহিরে পা রাখবে। জাইন, তুইও আমাদের সাথে জয়েন কর। এই সকল আনহেলথি খাবার আমি খাই না, তুই জানিস। তোরা যা গিয়ে এনজয় করে আয়। অনিকা কিছুটা ন্যাকামি করে ডাকল, ভাইয়া। ইশরাত মুখ বিকৃত করল। আবার নতুন নাটক শুরু করেছে। চোখের পাতা ফেলতে ফেলতে বলল, আসো না আমাদের সাথে, অনেক মজা হবে। নুসরাত শান্ত নয়নে দেখল অনিকাকে। চুপচাপ তাকিয়ে হাঁটা দিল অনিকার উদ্দেশ্যে। অনিকার মুখের কাছে নিজের মুখ নিয়ে অনিকার উদ্দেশ্যে কানে কানে বলল, ন্যাকামি করে কথা বলবি না। আরেকদিন এমন করে কথা বলবি, এক লাথ দিয়ে কোমর ভেঙে ফেলবো। রেস্টুরেন্টের টেবিলে সবাই গোল হয়ে বসে আছে। জাইনের এক পাশে অনিকা, অন্য পাশে ইশরাত। জাইন মোবাইল স্ক্রল করছে। জাইনের এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। এসব মেয়েলি জিনিসে তাকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? সে বুঝে না। এই জায়ানটাও হয়েছে মেয়েদের মতো, ফুচকা আবার ছেলেরা খায় নাকি? চেয়ার থেকে উঠল জাইন। রেস্টুরেন্টের সামনের করিডোরে গেল। পকেট থেকে গ্যাস লাইট ও সিগারেট বের করলো জাইন। সিগারেট ঠোঁটে গুজে টান দিয়ে ধোয়া নাক মুখ দিয়ে বের করলো। আশপাশ দেখতে গিয়ে কাচের দেয়ালের বাহিরে চোখ আটকালো ইসরাতের। হৎপিণ্ডের বেগ হালকা বাড়ল।
গোলাপি ঠোঁটগুলো কেঁপে উঠল। হাত দ্বারা হাতে চিমটি কাটল নিজেকে। নিজের চোখ সংযত করে ফিরিয়ে আনলো টেবিলের উপরে। চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে থাকল। জাইনের মোবাইলে কল আসলো। পকেট থেকে মোবাইল বের করার পর ওয়ালপেপারে ভেসে উঠল লাভ। কল ধরে সিগারেট ঠোঁটে গুজল। ধোয়া বের করে বলল, হু বল। আমি আসছি বাংলাদেশ 1 সপ্তাহের মধ্যে। হু বলে জাইন ফোন রেখে দিল। বাংলাদেশের ঋতুর এখন ঠিক ঠিকানা নেই। গ্রীষ্মকালে এখন বৃষ্টি হয়, আর শীতকালে ও বৃষ্টি হয়। আকাশের দিকে তাকিয়ে এ সকল চিন্তা ভাবনা করছিল নুসরাত। সকালে রোদের জন্য মাথা ব্যথা শুরু হয়েছে, আর এখন ঝড়ের সাথে বাতাসের জন্য শীত শীত লাগছে। বাতাস দেওয়ার সাথে সাথে কারেন্ট নিয়েছে। এখানে এই এক সমস্যা, হালকা বাতাসেই কারেন্ট চলে যায়। রুম অন্ধকার হয়ে আছে। বিকেলের দিকে সবাই ফুচকা খেতে রেস্টুরেন্টে গিয়েছে। নাজমিন বেগম নুসরাতকে যেতে দেননি পেট ব্যথার জন্য। এসব খেলে আরো বেশি পেট ব্যথা করবে নাজমিনের মতামতে। একা একা বোর হয়ে গিয়েছে বাসায় থেকে নুসরাত। আমার মতো একজন ব্যক্তিকে ছাড়া ওরা চলে গেল। আমাকে নিল না। শালা খবিসের দল। এই কারেন্টওয়ালা জানোয়ারটা কারেন্ট নিয়ে এর মধ্যে বসে আছে, ভালো লাগে না। নিজের সাথে নিজেই কথা বলল নুসরাত। মাঝারি আকারের কার্লি চুলগুলো হাত খোপা করল। ব্যাগনি জিন্স টেনে টেনে পেটের উপর থেকে কিছুটা নিচে নামালো। হাত দুটো উপরে তোলে আড়মোড়া ভাঙল। জানালার কপাট একটা বন্ধ করে রাখলো, আর আরেকটা খোলা রাখলো, যাতে ভিতরে বাতাস আসতে পারে। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দরজার বাহির থেকে নক হলো। আম্মা আসছো? বাহির থেকে উত্তর আসলো না। নুসরাত মনে করল নাজমিন বেগম এসেছেন। দরজা খোলা আছে। আম্মা ভিতরে আসো। নিজে নিজে কথা বলল, আম্মা ছাদে চাই। অপর পাশ নিশ্চুপ। আম্মা কথা বলছো না কেন? রাগ করছো? আমি তো কিছু। বলতে বলতে দরজার দিকে তাকালো নুসরাত। মুহূর্তেই ঠোঁট দুটো থামল মেয়েটার। অসম্পূর্ণ রইল গোছানো কথা। দরজার সামনে পকেট হাত রেখে দাঁড়িয়ে আছে আরশ। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল। মুখের কথা মুখের ভিতর রয়ে গেল। নিজ মনে নিজেকে গালি দিল, না দেখে এত কথা বলার জন্য। কিন্তু সামনের ব্যক্তির মনোভাব ঠিক বোঝা গেল না। নুসরাত নিজের দিকে তাকিয়ে দেখল ওনা গায়ে আছে কিনা। হ্যাঁ আছে, ঠিকঠাক। সামনে তাকিয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরশ কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। কখন কাছে আসলো টের পেল না কেন। বাহিরে বাতাসের বেগ বাড়ল। শনশন করে বাতাস এসে ভিতরে প্রবেশ করে, ছুঁয়ে দিল মানবীকে। আরশ হাত দ্বারা মেয়েটার চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল। ঘেমে গিয়ে কপালে বিন্দু বিন্দু জল জমা হয়েছে এরই মধ্যে মেয়েটার। আর একটু ঝুঁকে গেল আরশ, দূরত্ব কিছুটা ঘুচিয়ে দিল। আর একটু কাছাকাছি গেল, চোখের দিকে তাকালো। নুসরাত ও চোখ বড় বড় করে আরশের চোখের দিকে তাকালো। একজনের নাক আরেকজনের নাকের সাথে ছুঁই ছুঁই। পিছনের দিকে সরে গিয়ে নুসরাত 2 ইঞ্চি জায়গা বাড়িয়ে নিল নিজেদের মধ্যে। সামনের দিকে আরো কিছুটা ঝুঁকল আরশ। চোখ আগের তুলনায় দ্বিগুণ বড় করল। চোখ নিচে নামা। বড়দের চোখের দিকে তাকাতে হয় না, জানিস না? চোখে চোখ রেখে তাকিয়ে আছিস বেয়াদব মেয়ে। তোকে তো দেখছি কেউ ম্যানার্স শেখায়নি। কাপড়ের দিকে ইশারা করে বলল, আর ছেলেদের মতো কাপড় পরিস কেন? তুই কি ছেলে? তোকে কি কাপড় কিনে দেওয়া হয় না? এরকম ফকিন্নির মতো চেহারা নিয়ে ঘুরিস কেন? আর বাড়িতে এত পুরুষ মানুষ তোর চোখে লাগে না? এসব কি পরিস? শান্ত অথচ গম্ভীর গলায় বলল আরশ। এত বড় অপমান সহ্য করার পাত্রী নুসরাত নয়। সে বলল, না, আমার চোখে কোন পুরুষ মানুষ লাগে না। না, আমাকে কাপড় কিনে দেওয়া হয় না। আমাকে যেরকম ফকিন্নির মতো দেখতে লাগে আমি ওই রকম ফকিন্নি, বুঝছেন? কিছুটা থেমে নুসরাত আবার বলল, অন্যের দোষ ধরতে আসছেন, নিজে কি পরেছেন? ঘরে এতগুলো বোন রেখে 3/4 প্যান্ট আর ওভার সাইজড গেঞ্জি পরে সারা বাড়ি ঘুরছেন। বাহ, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনাও না। মনে মনে গালি দিল নুসরাত, শালা খবিস, বদমাস। শ্যামলা বর্ণের মেয়েটার দিকে তাকিয়ে তাকলো আরশ। ওর কাঁধ সমান মেয়ে আর ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। কত ফুট হবে মেয়েটা? 55 নাকি 56? হ্যাঁ, 5 ফিট 6 ইঞ্চি হবে। কপালে হালকা টোকা দিয়ে বলল আরশ, এত লম্বা কিভাবে হলি? দেশে যখন আসছিলাম তখন তো ইসরাতের কাঁধের নিচে পড়তি। এখন দেখি ইসরাতের থেকে লম্বা হয়ে গেলি। আর নাক উঁচু হলো কিভাবে? আগে তো বোচা ছিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরশ। আরশের আজগুবি কথা শুনে নুসরাতের মাথা গরম হয়ে গেল। আরশকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে বইয়ের টেবিলের পাশে চলে গেল। আপনি এসব আজব কথাবার্তা বলতে আসলে দরজা খোলা আছে, দয়া করে চলে যেতে পারেন। আরশ চুপচাপ এক পা করে নুসরাতের দিকে এগিয়ে গেল যেখানে নুসরাত দাঁড়িয়ে।
নুসরাত হাত ধরে মুচড় দিয়ে বলল, অনেক সাহস হয়েছে তোর। পাথর দিয়ে মাথা ফাটিয়েছিলাম, তার চিহ্ন এখনো যায়নি, আর তুই আমার সাথে গলা ফাটিয়ে কথা বলিস। তোর এই অভ্যাসটা আমার মোটেও পছন্দ না। কেউ কিছু বললে সহজে মানতেই চাস না। মেয়ে মানুষ, এত তোত্তারামি করিস কেন? মুখ দিয়ে চুকচুক শব্দ করলো আরশ। হাতে আরেকটু জোর দিয়ে মুচড় দিল এবার। নুসরাত মুচড় খেয়ে উফ শব্দ করল না, শুধু তাকিয়ে তাকলো উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটার দিকে। তুই আগের মতো রয়ে গিয়েছিস রে নুসরাত, মার খেলে উফ শব্দ করিস না। তুই আমার হাতে মার খেতে মনে হয় পছন্দ করিস। হাত ছেড়ে দিল আরশ। দরজার বাহিরে যেতেই নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে ঠাস করে আরশের পিঠে থাপ্পড় মারল। এতক্ষণ চুপ ছিল এই সুযোগের অপেক্ষায়। আরশ দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করতে লাগলো। মেয়েটার এত বড় সাহস, তাকে মারে। এপাশ থেকে নুসরাত দরজা লাগানোর জন্য ধাক্কা দিচ্ছে, আর ওপাশ থেকে আরশ খোলার জন্য ধাক্কা দিচ্ছে। আরশের শক্তি কাছে নুসরাতের শক্তি কিছুই না। দরজা ধাক্কা দিতে দিতে বলল, হাতের কাছে পেয়ে নেই বেয়াদব, একটা দাঁত জায়গায় থাকবে না। দরজা খুল অসভ্য মেয়ে, বড় ভাইয়ের উপর হাত তুলিস। আজ তোর একদিন কি আমার একদিন। হে আপনি কি করবেন তা দেখে নেব। বড় বড় কথা বলা বন্ধ করে ভাগুন এখান থেকে। আমি আপনার সাথে মারামারি করতে গিয়েছিলাম, নিজেই এসে মারামারি লাগিয়ে দিলেন। আমার থেকে দূরে থাকবেন না, না হলে মাথা ফাটিয়ে দিব। দরজা খুলতে পারলে তোর কি অবস্থা হবে নুসরাত, তুই চিন্তাও করতে পারবি না। কাঁধ দিয়ে সর্বশক্তি দিয়ে আরশ ধাক্কা দিল। আরশের এক ধাক্কায় দরজা খুলে গেল। রুমের ভিতরে প্রবেশের পূর্বে জায়ান এসে টেনে নিয়ে গেল আরশকে দরজার সামনে থেকে। কি বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? রুমের দরজা নিয়ে টানাটানি করছিস কেন? হ্যাঁ, দরজা ভেঙে হাতে নিয়ে নিবি নাকি? ওই বেয়াদব মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে ছোট ভাইয়া। দরজা পা দিয়ে আঘাত করে বলল আরশ। এই দরজা খোল, থাপড়ে উপরের পাটির দাঁত সোজা করে ফেলবো। রাগে চিৎকার করতে লাগলো আরশ। দাঁতের সাথে দাঁত কিরমির করল। কপালে হালকা ঘাম জমা হয়েছে, তা হাত দ্বারা মুছে নিল। ঝাঁকড়া চুলগুলো পিছনের দিকে ঠেলে দিল আরশ। ও এমনি এমনি তো আর মারেনি, তুই কি করেছিস সেটা বল। আমি জানি তুই আগে কিছু করেছিস, তারপর ও কিছু করেছে। আর তুই ওর রুমে কি করছিস আরশ? নিশ্চয়ই মেয়েটাকে জ্বালাতে আসছিস। ওর থেকে দূরে থাকবি। ও এমনি তোর সাথে ঝগড়া বাঁধিয়ে দিবে, এটা আমাকে বিশ্বাস করতে তুই বলিস? আমি তোকে ওয়ার্ন করলাম, ওকে তুই কিছু করলে আমি তোর মাথা ফাটাবো। যে যার নিজের রুমে যাও। জায়ানকে নুসরাতের পক্ষপাতিত্ব করতে দেখে রাগে দরজায় লাত্তি মারল। ফুসফাস করে বলল, হাতের কাছে পেয়ে যাই তোকে, তারপর দেখিস তোর কি করি আমি। সাবধানে থাকবি, আমার সামনে পড়বি না, পড়লে তোর কি হয় এক আল্লাহ জানে। আমি তোকে আস্ত রাখবো না। রাগে গোজগোজ করতে করতে নিজের রুমে চলে গেল আরশ। ইশরাত নীরব দর্শক হয়ে এতক্ষণ এই সব দেখছিল। সবাই এখানে হাজির হলেও এক ব্যক্তি এখান থেকে উধাও। দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল। নুসরাত রুমের দরজা খোলার পর ইশরাত রুমে ঢুকল। কি হয়েছে? নিশ্চুপ। নুসরাতকে সময় দিল। ইশরাত জানে সময় হলে নিজে থেকে জানাবে নুসরাত। কি হয়েছে আরশের সাথে? চুপচাপ ওয়াশরুমে চলে গেল। বাড়িটা নিস্তব্ধ ছিল, এদের ঝগড়ার পর আরো বেশি নিস্তব্ধতা ঘেরে বসেছে। চলবে।